মূলধারার গণমাধ্যম আসলে আমরা যে কাকে বিশ্বাস করব আর কোন গণমাধ্যমকে বিশ্বাস করব না, এটা নিয়ে একটা কনফ্লিক্ট দীর্ঘদিন যাবৎ চলছে। দৈনিক আমার দেশ জনাব মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটা পত্রিকা, সরকার পতনের পর এই পত্রিকাটি নতুনভাবে আবারও তাদের কাজ শুরু করেছে। আর এই পত্রিকার ম্যাক্সিমাম নিউজই আওয়ামী লীগের বিরুদ্ধে হয় বা ভারতের বিরুদ্ধে হয়। তথ্য প্রমাণ নিয়ে মাহমুদ সাহেব অনেক কিছু সামনে আনেন। তবে এবার তিনি যে জায়গায় খোঁচা মেরেছেন বা যেই কি বলা হয় যে প্রতিবেদন করেছেন, আসলে এই প্রতিবেদনটা নিয়ে সেনাবাহিনী এখন পাল্টা যেই কাউন্টার বক্তব্য দিয়েছে, মানে বিষয়টা তো এমন হওয়া উচিত যে ঘটনা যদি মিথ্যাই হয় তাহলে ওনার আরেকবার সাজা হইতে হবে। এগুলা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কিন্তু বুঝছেন যে একটা পত্রিকা একটা নিউজ করলো, এত বড় একটা ইস্যু যে বিমান বাহিনীর অভ্যন্তরে রয়ের নেটওয়ার্ক, এটা কোনোভাবেই ভাবা যায় বিমান বাহিনী বাংলাদেশের একটা কত বড় সেক্টর, সারা বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্বের একটা পার্ট যারা দেখাশোনা করেন তাদের মধ্যে রয়ের নেটওয়ার্ক যখন প্রথম আমার দেশ পত্রিকায় দাবি করে, আবার এটাকে আমাদের আইএসপিআর এর পক্ষ থেকে কাউন্টার করা হয়, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে যায় যে কারটা সত্য। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বিমান বাহিনীর অভ্যন্তরে রয়ের নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে আপনার আইএসপিআর পক্ষ থেকে। আইএসপিআর বলছে, দৈনিক আমার দেশ সংবাদ মাধ্যমের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে বিমান বাহিনীর অভ্যন্তরে রয়ের নেটওয়ার্ক ফাঁস শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর 6 উচ্চপদস্থ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমান্ডো মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আব্দুল হক ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম, উইং কমান্ডার সাইয়েদ মোহাম্মদকে বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে বা সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমাদের আইএসপিআর বলছে, প্রতিবেদনে বর্ণিত কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যেই অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন এবং বিমান বাহিনীর নিকট রক্ষিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিবাদ লিপিতে আইএসপিআর বলছে, প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ বিমান বাহিনীর প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্ধারিত চাকরির বয়সসীমা শেষে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন। এই তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কর্তৃক নিশ্চিত করা সত্ত্বেও উক্ত গণমাধ্যম কর্তৃক এই অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করা হয়, যা অনাকাঙ্ক্ষিত। এখন এটাকে আইনের লঙ্ঘন হয় না? আইএসপিআর যদি বা সেনাবাহিনী থেকে যদি বলা হয়ে থাকে, আইএসপিআর থেকে বা সামরিক বাহিনী থেকে, যে এই তথ্যরা পত্রিকার যে কোনো বড় একটা নিউজ করার আগে কিন্তু একটা বক্তব্য নেয় সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের। তো যেখানে বলা হচ্ছে যে আপনার আইএসপিআর কর্তৃক নিশ্চিত করা হয়েছিল যে তথ্যটা সঠিক না, এরপরেও আমার দেশ পত্রিকা নিউজটা করছে। একইভাবে প্রতিবেদনটিতে আরো দাবি করা হয়েছে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি এবং ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি নামক 2 কর্মকর্তাকেও একই বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাস্তবে এই 2 কর্মকর্তাকেও ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন এবং বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসর প্রদান করা হয়েছে, যার সঙ্গে এই বিদেশি অভিযোগের কোনো সম্পর্ক নেই। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রতিবেদনে প্রকাশিত এই ধরনের অপপ্রচার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ এবং পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা ছাড়াও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা জাতীয় স্থিতিশীলতা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। তো গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে তারা যেন সঠিক সংবাদটা, আমি মাঝে মাঝে বুঝি না, আমার দেশ পত্রিকা যিনি মাহমুদুর রহমান আছেন, তিনি তো যথেষ্ট বিচক্ষণ একজন সাংবাদিক, সাহসী সাংবাদিক। বুঝতে হবে আওয়ামী লীগের সময় তিনি যে ভূমিকা রাখছিলেন, বিদেশে বৈশা না দেশে বৈশা, এই সাহসিকতা সারা বাংলাদেশ দেখছে, রক্তও ঝরছে। এখন তিনি যখন একটা নিউজ করলেন, এরকম বিভ্রান্তিমূলক নিউজ তিনি কেন করবেন? নাকি তিনার বক্তব্য সত আইএসপিআর আমাদেরকে বলছে বিভ্রান্তিমূলক? বিষয়টা কিন্তু একটা কাউন্টার ইস্যু চলে আসছে। তা আমার মনে হয় যে এগুলা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব স্থিতিশীলতার বিষয়, কিন্তু এই দুর্বলতাগুলো দেশের স্থিতিশীলতা নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিবে। এই ধরনের স্পর্শকাতর নিউজ করার আগে কোথাও না কোথাও আমার মনে হয় যে সকল পত্রিকা এই কাজগুলা করেন, একদম নিখুঁত তথ্য উপাত্ত ডেটা ছাড়া এরকম নিউজ করার কিন্তু সুযোগ নেই। এখন আমার দেশ পত্রিকা কি একদম ফাউল করে নিউজটা করছে? জনগণ আসলে আমরা কোন দিকে যাব? বাট আমার কাছে মনে হয় এরকম জাতীয় নিরাপত্তা ইস্যুতে কানেক্টেড যে কোনো নিউজ, এগুলা হয়তো সরকারের কাছে জানানো যেতে পারে, নিরাপত্তা বিভাগগুলোকে জানাতে পারে, অন্যান্য জায়গায়। কিন্তু গণমাধ্যমে এরকম তথ্যগুলো প্রকাশিত হলে
সঠিক হোক ভুল হোক একটা অডিয়েন্স তো আছে, কেউ বিশ্বাস করতেছে কেউ বিশ্বাস করতেছে, যেটা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টই করে। হ্যাঁ বাবিয়ে আমি যে শুনি গান গাইতে আছে জলনাটার ফাঁসে বসা, কয় একবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়ব না। কেমনে ঘটিল কিভাবে ঘটিল এত শত বুঝি না রে মুর্শিদ, একবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়ব না। মুস্তাফা কয় বন্ধ করো, ঝড়ে বক পড়ছে, পিরালিয়ার নাম হইছে। ঘটনার প্রেক্ষাপট দেখান। আমাদের বিএনপির যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব কি পরিমাণ অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, উপদেষ্টা মাহফুজ তিনি 1-11 পদধ্বনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তো তারই শোনার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য আছে বা ভেজাল আছে সেটা নিয়ে বাংলাদেশে সবার আগে মন্তব্য করেছিলেন সালাউদ্দিন সাহেব যে 1 ঘন্টা পরেই উপদেষ্টা মাহফুজ এই পোস্ট ডিলিট করে দিবেন। কেউ কেউ বলছেন সেনা প্রধানের ভয়ে। দেখেন ওই চেয়ারে বৈশা অনেক পাকনা পাকনা কথা বলা যায় কথিত মাস্টার মাইন্ড উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ। এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল? দর্শক, গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা, বর্তমান সরকারের এই মুহূর্তে পোস্ট ডিলিটকারী উপদেষ্টা মানে আমাদের প্রধান উপদেষ্টা সেই কি বলা যায় সেই খাতায় নাম লেখাইছে, তিনিও মাইলস্টোনের জন্য পাবলিকের কাছে টাকা পয়সা চাওয়া দেওয়া পোস্টটা তিনিও ডিলিট করছিলেন। তো মাহফুজ সাহেব বাংলাদেশে আবারও 1-11 একটা পদধ্বনি শুনতে পেয়েছেন, মানে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে, সেনা প্রধানকে নিয়ে তাদের মন মতো যার যখন খুশি কথাবার্তা বলে। আর গেল স্বাধীনতা পরবর্তী সময়ে বারবার বলছি যে সেনা প্রধানকে নিয়ে এত ধরনের কথা অনলাইনে অফলাইনে কেউ বলার দুঃসাহস দেখায়নি। সময়টা খারাপ যাচ্ছে সম্ভবত, অথবা দুর্বল প্রশাসক। যাই হোক, উপদেষ্টা মাহফুজ দিন শেষে তার পোস্টটিকে সরিয়ে নিয়েছেন। ফেসবুকে দেওয়া যে তার পোস্টটি ছিল যে আবারও 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছেন, বাট তিনি বলছিলেন যে দিন শেষে জুলাই বিজয়ী হবে। আমি তখনই বলছিলাম যে বাবা এই চেতনার কথা বাদ দেন, বাঙালি এগুলা এখন আর খায় না, হাহা রিয়েক্ট দেয়, হাহা রিয়েক্টের মধ্যে নতুন খোরাক যোগাইছেন। সন্ধ্যা 6:40 দিকে ফেসবুকে মাহফুজের দেওয়া পোস্ট 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। পোস্ট দেওয়ার 1 ঘন্টাও যায় নাই, আধা ঘন্টাও যায় নাই, 26 মিনিট পরেই নিজ থেকে আবার সেই পোস্টটি তিনি ডিলিট করে দেন, আপডেট করেন। সেখানে তিনি লিখছিলেন, আমি দুঃখিত যে প্রথম পোস্টটা ছিল 6:40 23 মিনিট পর, এটাকে আবার এডিট করে আপডেট করছিলেন যে তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। উপদেষ্টা মাহফুজের এই পোস্টটি যখন সামনে বিষয়টা নিয়ে আলোচনার মন্তব্যে আসলো, ঠিক কয়েক মিনিট পরে আপনার তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন। এরপরে এই বিষয়টা নিয়ে হাস্যরসাত্মক একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আমরা যদি দেখি তিনি আপনার পোস্টটি সরিয়ে দিয়েছেন। তো কেন দিলেন? সেনাবাহিনীর থেকে হ্যালো আসছে নাকি অন্য কোনো যন্ত্র থেকে হ্যালো আসছে? উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে ফিলোসফি কপচান। তো সেই ফিলোসফি কপচাইতে গিয়া আসলে তিনি রাষ্ট্র ক্ষমতার এই চেয়ারে বসার পরে কতটুকু তার ফিলোসফিগুলা বাস্তবায়িত করতে পারছেন সেটা হচ্ছে কথা। এমন কোনো কাজ করবেন না যেন মানুষের কাছে আপনাদের ওজন যেই হারে পড়া শুরু হয়েছে প্রতিনিয়ত নিজেরা হাস্যরসের পরিণত হচ্ছেন।